হ্যালো ফ্রেন্ড, ক্লাস 6 আমাদের দেশ ভারত এর আগের ক্লাসে আমরা আমাদের দেশ ভারতের চ্যাপ্টার ভারতের ভৌগোলিক পরিবেশের অন্তর্গত ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল সম্পর্কে জেনেছিলাম। সেই ভূপ্রাকৃতিক অঞ্চলকে মোট 5টি ভাগে ভাগ করা গিয়েছিল। ভূপ্রাকৃতিক অঞ্চলকে। তারপরেও আমরা যেটা পেয়েছিলাম ভূপ্রাকৃতিক অঞ্চলের মধ্যে একটা পার্ট পেয়েছিলাম যার নাম ছিল উত্তরের উত্তরের পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে একটা পার্ট ছিল, সেটা ছিল হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতকে 3টি ভাগে আমরা ভাগ করেছিলাম। সেখানে এক করেছিলাম হিমাদ্রি, 2 হিমাচল, 3 শিবালিক। তাহলে এই 3টে পার্টে আমরা সেখানে ভাগ করেছিলাম হিমালয় পর্বতকে হিমাদ্রি, হিমাচল, শিবালিক। আমরা এ আর বি আমাদের পড়া হয়ে গিয়েছিল। এবার আমরা জানবো সেটা হলো সি। আমরা জানবো এবার শিবালিক হিমালয় সম্পর্কে। শিবালিক হিমালয় শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়টা পড়ার আগে আমাদের জানতে হবে অবস্থান। শিবালিক হিমালয়ের অবস্থান কি? হিমাচল হিমালয়ের দক্ষিণে। হিমাচল হিমালয়ের দক্ষিণে। শিবালিক হিমালয়ের অবস্থান কি ছিল? হিমাচল হিমালয়ের দক্ষিণে। তারপরে আমরা পড়ছিলাম ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। শিবালিক হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি হতে পারে? 1 নম্বর আমরা সেখানে পড়ছিলাম পয়েন্ট করে উচ্চতা। এই শিবালিক হিমালয়ের উচ্চতা কত? উচ্চতা হলো 1500 মিটার বা তারও কম। 1500 মিটার বা তারও কম। শিবালিক হিমালয়ের উচ্চতা কত ছিল? 1500 মিটার বা তারও কম। এবার আমাদের জানতে হবে বেশ কতগুলো টার্ম জানতে হবে এখানে, যেমন দুন। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল দুন। এই দুন কি? দুন হলো শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে অবস্থিত উপত্যকা, সংকীর্ণ উপত্যকা। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে দুন কি, দুন বলতে হবে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে অবস্থিত সংকীর্ণ উপত্যকাকে বলা হয় দুন। উদাহরণ, এই দুনের উদাহরণ কেমন হবে? যেমন দেরাদুন উপত্যকা। দুন পরীক্ষার সময় আসতে পারে যে দুন কি। পরীক্ষায় যদি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দুন কি, তাহলে তোমাদের করে বলতে হবে দুন হলো শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে অবস্থিত সংকীর্ণ উপত্যকা, একে বলা হয় দুন। যেমন উদাহরণ কি হলো? দেরাদুন উপত্যকা। তারপরে আরো টার্ম আছে, যেমন তরাই। 3 নম্বর তরাই। এবার আমরা জানবো তরাই কি। তরাই হলো শিবালিক হিমালয়ের ঠিক
নিচে অর্থাৎ শিবালিক হিমালয় যে আছে তার পাদদেশে অবস্থিত ঘন অরণ্যাবৃত অঞ্চল। শিবালিক হিমালয়ের পাদদেশে অবস্থিত শিবালিক হিমালয়ের পাদদেশে অবস্থিত শিবালিক হিমালয়ের পাদদেশে অবস্থিত ঘন অরণ্যাবৃত অঞ্চল, ঘন অরণ্যাবৃত অঞ্চল। অনেক সময় পরীক্ষায় এটা খুব আসে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তরাই কি এটা কোথায় অবস্থিত, তরাই কি এটি কোথায় অবস্থিত। তাহলে তরাই হলো শিবালিক হিমালয়ের পাদদেশে অবস্থিত ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। এরপর যেগুলো জানবো সেগুলি হলো পর্বত ও শৃঙ্গ। 4 নম্বর পর্বত ও শৃঙ্গ। পর্বত ও শৃঙ্গ জানতে হবে এখানে কি কি পর্বত রয়েছে, ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটপাই বুম আর নাগা পর্বত। পাটপাই বুম, নাগা পর্বত ও পাটপাই বুম। এগুলো কোথায় অবস্থিত? নাগা পর্বত ও পাটপাই বুম এগুলো পূর্ব সীমানা বরাবর অবস্থিত, ভারতের পূর্ব সীমানা বরাবর অবস্থিত। ভারতের পূর্ব সীমানা বরাবর, নাগা পর্বত ও পাটপাই বুম ভারতের পূর্ব সীমানা বরাবর অবস্থিত। এছাড়া আছে মেঘালয় রাজ্য আছে গারো, খাসি, জয়ন্তিয়া। এছাড়াও আছে গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া এই পাহাড়গুলো কোথায় অবস্থিত? এটা অবস্থিত মেঘালয় রাজ্যে। এখানে আমাদের এটা পর্বত ও পাহাড়, শৃঙ্গ না করে ফ্রেন্ড এটা আমাদের করো, শৃঙ্গ নেই, পর্বত ও পাহাড়। এখানে অবস্থান করেছে মেঘালয়ের নকরেক, মেঘালয় মালভূমির নকরেক আমাদের এই শিবালিক হিমালয়ের পাদদেশে পূর্ব হিমালয় বরাবর অবস্থান করেছে। তাহলে এখানে কি কি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পাওয়া গেল? উচ্চতা, এর উচ্চতা কত? এর উচ্চতা হলো শিবালিক হিমালয়ের বৈশিষ্ট্য কি হলো? এক উচ্চতা, অবস্থানটা বলে দিলাম, অবস্থান হিমাচল হিমালয়ের ঠিক পাদদেশের ঠিক নিচে অবস্থিত। আর উচ্চতা কি? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উচ্চতা কি? 1500 মিটার বা তারও কম। তারপরে কি পড়েছিলাম আমরা এখানে দেরাদুন বা দুন কি? দুন বলেছিলাম যে হিমাচল হিমালয় ও শিবালিক হিমালয়ের মাঝে যে সংকীর্ণ উপত্যকা আছে তাকে বলা হয় দুন, যেমন দেরাদুন। তারপরে বললাম আমরা কি তরাই কি? যে শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল তরাই নামে পরিচিত। তাহলে এই গেল আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলে যে হিমালয় পর্বত ছিল তিনটে ভাগ, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, আজকে বলুন শিবালিক হিমালয়। এরপর ফ্রেন্ড আমরা যেহেতু এটা উত্তরের পার্বত্য অঞ্চল, আমরা বললাম এই ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল, এই উত্তরের পার্বত্য অঞ্চলের প্রভাবটা আমরা একটু জানবো। উত্তরের পার্বত্য অঞ্চলের প্রভাব,
উত্তরের পার্বত্য অঞ্চলের প্রভাব। উত্তরের পার্বত্য অঞ্চলের প্রভাব। ফ্রেন্ড, যে কোনো প্রভাবকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হলো ইতিবাচক, একটা হলো নেতিবাচক। একটা হলো আমাদের কি উপকার করছে, একটা হলো কি আমাদের খারাপ দিক করছে। একটা হলো অনুকূল, একটা হলো প্রতিকূল। ঠিক একইভাবে উত্তরের পার্বত্য অঞ্চলের দুটি প্রভাব লক্ষ্য করা যায়। এক, প্রতিকূল প্রভাব। প্রতিকূল প্রভাব বা একে আমরা ইন্টিগ্রেট করতে পারি সুবিধা, অসুবিধা। অসুবিধা। আর বি, এখানে আছে অনুকূল প্রভাব। অনুকূল প্রভাব বা সুবিধা বা গুরুত্ব ফ্রেন্ড, আমরা যেটা নিয়ে আলোচনা করব, ফার্স্ট করব উত্তরের পার্বত্য অঞ্চলের প্রতিকূল প্রভাব। উত্তরের পার্বত্য অঞ্চলের প্রতিকূল প্রভাব। এই উত্তরের পার্বত্য অঞ্চলের প্রতিকূল প্রভাব নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রতিকূল প্রভাবগুলো মানে কি কি, এটা আমাদের সমস্যা সৃষ্টি করতে পারে সেটা আমরা জানব। তাহলে এক কি হতে পারে? এক, এই প্রতিকূল বা অসুবিধা যেগুলো দেখা যায় যে উত্তরের পার্বত্য অঞ্চল কি অসমতল, বন্ধুর ভূপ্রকৃতি। এই অসমতল বা বন্ধুর ভূপ্রকৃতির জন্য সেখানে কোনো যোগাযোগ বা পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। বি, 2 নম্বর কি বলবো, সেখানকার মৃত্তিকা অসমতল বা বন্ধুর ভূপ্রকৃতি হওয়ায়, পাথুরে হওয়ায় সেখানে কোনো চাষাবাদ করা যায়নি। সি, উত্তরের যে পার্বত্য অঞ্চলটা আছে সেটা ঘন বনে অরণ্যভূমি দ্বারা গঠিত। সেই কারণে কি হতে পারে যে সেখানকার যে শীতটা বা পাঁচলের মতো অবস্থান করার জন্য উত্তরের পার্বত্য অঞ্চলের উচ্চতা বেশি হলে সেখানে প্রচণ্ড শীত বা প্রতিকূল জলবায়ু দেখা যায়। তাহলে আমরা সেটা একটু লিখে একটু আমরা আলোচনা করব। যেমন 1 নম্বর অসমতল হওয়ায়, এক নম্বর অসমতল হওয়ায় যাতায়াতের ব্যবস্থা ভালো নয়। যাতায়াত ব্যবস্থা ভালো নয়। 2 নম্বর মাটি খারাপ হওয়ায়, পাথুরে মাটি হওয়ায়, পাথুরে মাটি চাষে উপযুক্ত নয়। পাথুরে মাটি চাষে উপযুক্ত নয়। 3 নম্বর প্রচন্ড ঠান্ডা, প্রতিকূল জলবায়ু, যা প্রচন্ড ঠান্ডা, যা প্রতিকূল জলবায়ু, প্রচন্ড ঠান্ডা, যা প্রতিকূল জলবায়ু। আমরা বেশ বলতে পারি যে এই প্রতিকূল প্রভাব, যে উত্তরের পার্বত্য অঞ্চলের প্রতিকূল প্রভাবগুলো কি কি হতে পারে। এক, উত্তরের পার্বত্য অঞ্চল অসমতল, মানে এখানকার ভূপ্রকৃতিটা উঁচু নিচু ঢেউ, কারণ অসমতল হওয়ায় সেখানে কোনো যাতায়াত ব্যবস্থা ভালো নয়। যাতায়াত ব্যবস্থা মানে সেখানে কোনো পরিবহন বা যাতায়াত ব্যবস্থা কোনোটাই উপযুক্ত নয়। 2 নম্বর পাথুরে মাটি, পাথুরে বা পার্বত্য অঞ্চলের মাটি হওয়ায় চাষের পক্ষে উপযুক্ত নয়। 3 নম্বর অতি উচ্চতা হওয়ার জন্য প্রচন্ড ঠান্ডা, সর্বদা ঠান্ডা, বরফ ঢাকা থাকে, প্রচন্ড ঠান্ডা, যা প্রতিকূল জলবায়ু সৃষ্টি হয়। এরপর তাহলে আমরা যদি এখান থেকে একটা কোশ্চেন আসে যে উত্তরের পার্বত্য অঞ্চল ঘন বসতিপূর্ণ হয়ে ওঠেনি কেন? উত্তরের পার্বত্য অঞ্চল ঘন বসতিপূর্ণ হয়ে ওঠেনি কেন? তাহলে এই আনসারটা আমাদের লিখতে হবে যে উত্তরের পার্বত্য অঞ্চলের ঘন বসতিপূর্ণ হওয়ার না হওয়ার কারণ লেখো। তাহলে এই উত্তরটা লিখতে হবে, ঘন বসতি না হওয়ার কারণ। এই উত্তরটাই হবে ঘন বসতিপূর্ণ না হওয়ার কারণ। ঘন বসতিপূর্ণ
সময় কোশ্চেন আসে যে উত্তরের পার্বত্য অঞ্চল ঘন বসতিপূর্ণ না হবার কারণ লেগে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় আসে। তাহলে এই হলো প্রতিকূল প্রভাব। ফ্রেন্ড, তাহলে আমরা এবার আসবো অনুকূল প্রভাব। এতক্ষণ আমরা প্রতিকূল প্রভাবটা করলাম, এবার আমরা করব অনুকূল প্রভাব। এই উত্তরের পার্বত্য অঞ্চলে এক নম্বর অনুকূল প্রভাবগুলো কি কি বা সুবিধাগুলি কি কি? সুবিধাগুলো কি কি হলো? বরফ গলা জলে পুষ্ট নদীর উৎস, বরফ গলা জলে পুষ্ট নদ নদীর উৎস, যেমন যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু ইত্যাদি। অনুকূল প্রভাবের সুবিধা কি কি? যে উত্তরের পার্বত্য অঞ্চলে যে বিভিন্ন হিমবাহ আছে, যেমন গঙ্গোত্রী, জেমু হিমবাহ, এই হিমবাহগুলো থেকে বরফ গলে জলে পুষ্ট নদ নদীগুলোর উৎস হয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু প্রভৃতি বড় বড় নদীর উৎস হয়েছে, যেগুলোর ক্ষেত্রে কি হয়, চাষের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি, চাষের ক্ষেত্রে একটা বিরাট প্রভাব পড়ে। এই নদীগুলি চাষের জন্য জলের যোগান সৃষ্টি করে। 2 নম্বর পয়েন্ট কি হবে? পর্যটন শিল্পের বিকাশ। পর্যটন শিল্পের বিকাশ কি এটা? যে উত্তরের পার্বত্য অঞ্চলগুলো বনভূমি দ্বারা ঢাকা, বরফ দ্বারা ঢাকা, এইগুলো দেখার জন্য কেউ কাশ্মীরে যায়, কাঞ্চনজঙ্ঘায় কেউ যায়, সিমলা যায়, নৈনিতালে যায়, এই যে জায়গাগুলো দেখার জন্য যায়, এর ফলে পর্যটকদের ভিড় হয়, পর্যটন শিল্প গড়ে উঠতে সাহায্য করে। নেক্সট 3 নম্বর প্রতিরক্ষা। 3 নম্বর প্রতিরক্ষা। প্রতিরক্ষায় সাহায্য করে। প্রতিরক্ষায় সাহায্য করে। উত্তরের পার্বত্য অঞ্চল কেমন ভাবে প্রতিরক্ষায় সাহায্য করে? উত্তরে ঠিক তোমাদের বাড়িতে যদি একটা উত্তর দিকে বড় প্রাচীর দেওয়া থাকে, তাহলে কি হবে? বাইরে থেকে কোনো বন্য জন্তু, পশু বা কোনো চোর বা ডাকাত বা বৈরী জগৎ থেকে বা বাইরে থেকে কেউ এসে তোমার প্রতিবেশী থেকে আক্রমণ করতে পারবে না, যেটা তুমি কি করবে? প্রাচীরের মতো সাহায্য করার জন্য দণ্ডায়মান। ঠিক একইভাবে এই উত্তরের পার্বত্য অঞ্চল বা হিমালয়, কারাকোরাম, এই পর্বতগুলি ভারতের উত্তর প্রান্তের প্রাচীরের ন্যায় দণ্ডায়মান প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। এর ফলে কি হয়? যে বৈরী শত্রু আক্রমণ করতে পারবে না। এই যে এছাড়া আর কি এই পাঁচিলের মতো দাঁড়িয়ে আছে বলে সাইবেরিয়ার, রাশিয়ার যে শীত কাঁপানো জলবায়ু, সেটা থেকেও আমাদের রক্ষা করতে হয়। কাঁপানো শীত, যে একটা পাঁচিল চারিদিকে যদি প্রাচীর দিয়ে ঘেরা থাকে না, তাহলে কি হয়? যে ঠান্ডাটা আসে না শীতকালে। ঠান্ডার সময় ঘর বাড়ি আমরা কি দিয়ে চারিদিকে দরজা জানালাগুলো দিয়ে দিই। ঠিক একইভাবে এই উত্তরের পার্বত্য অঞ্চলটা আছে বলে উত্তর থেকে প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীতটা আমাদের ভারতে প্রবেশ করতে পারে না। জলবায়ুগত সুন্দর জলবায়ু সৃষ্টি। আর কি হতে পারে? এছাড়া আরও হতে পারে প্রাচীরের মতো অবস্থান হওয়ায় খনিজ সম্পদের এখানে ভান্ডার গড়ে উঠেছে। খনিজ সম্পদের ভান্ডার খনিজ সম্পদ পাওয়া যেতে পারে। আর কি পাওয়া যেতে পারে? জীব বৈচিত্র্য, সমৃদ্ধ জীব বৈচিত্র্য, সমৃদ্ধ জীব বৈচিত্র্য সৃষ্টিতেও উত্তরের পার্বত্য অঞ্চলের প্রভাব দেখা যায়। কারণ উত্তরের পার্বত্য অঞ্চলে ঘন জঙ্গল দিয়ে ঘেরা, এই কারণে কি হয়? এখানে পশু পাখি মানুষ বিভিন্ন বিভিন্ন জীবজন্তু পাশাপাশি অবস্থান করে একটা জীব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্রটা সমৃদ্ধ করে তোলে। আর কি নম্বর প্রচন্ড শীতল বায়ু বাধা প্রদান। প্রচন্ড শীতল বায়ু বাধা প্রদান, বায়ু প্রবাহ বাধা প্রদান। কি বললাম?
যে রাশিয়া থেকে যে শীতকাল মানে প্রচণ্ড সাইবেরিয়ার যে একটা বিরাট শীত হয়, সেই শীতটা আমাদের কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলটা দণ্ডায়মান হওয়ায় এই প্রচণ্ড শীত বায়ু আমাদেরকে বাধা প্রদান থাকে উত্তরের পার্বত্য অঞ্চলটা। সুতরাং উত্তরের পার্বত্য অঞ্চলে যদি প্রভাব বা অনুকূল সুবিধাগুলো হয় তাহলে কী করতে হবে, এক উত্তরের পার্বত্য অঞ্চলের বিভিন্ন বরফ গলা জলপুষ্ট নদীর উৎস আছে, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। এই নদীগুলি কী হয়, এই নদীগুলি সুজলা সুফলা করে তুলেছে ভারতের অববাহিকা, ভারতের অন্যান্য অববাহিকা অঞ্চলগুলিকে। যেমন এই সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রে সারা সময় জল থাকে বলে, সারা বছর জল থাকে বলে এর উপর নির্ভর করে কৃষিকাজ হয়, ভারতের সুজলা সুফলা করে ওঠে। 2 নম্বর কি করেছিলাম, যে প্রতিরক্ষা, এক প্রতিরক্ষাকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করে, 2 প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা করে। 3 নম্বর বলেছিল সমৃদ্ধ জীব বৈচিত্র্য, যে একটা সমৃদ্ধ এই বনভূমিতে সমৃদ্ধ উত্তরের পার্বত্য অঞ্চল সমৃদ্ধ জীব বৈচিত্র্য সৃষ্টিতে সাহায্য করে। তারপর কি বলেছিলাম, 4 নম্বর বলেছিলাম সমৃদ্ধ জীব বৈচিত্র্য করার পর, সমৃদ্ধ জীব বৈচিত্র্য করার পর যেটা বলেছিলাম সেটা হলো একটা পর্যটন শিল্পেরও একটা বিকাশ ঘটতে পারে। এই পর্যটন শিল্প কি কি হতে পারে, যেমন বলেছিলাম যে কাশ্মীর আছে, সিমলা আছে, দেরাদুন আছে, এইগুলোকে উত্তরের পার্বত্য অঞ্চলগুলো এই যে পর্যটনগুলোকে দেখার জন্য, কেন্দ্রকে দেখার জন্য বিদেশ এবং ভারত থেকে প্রচুর মানুষ আসে, যার ফলে এখানে থেকে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। সেটা হলো আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলে ভারতের যে 5টা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ছিল তার মধ্যে একটা ছিল এই উত্তরের পার্বত্য অঞ্চল। সেটা আমাদের কমপ্লিট হলো। পরের ক্লাস আবার পরেরটা নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।